নতুন করে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে ইসলামী প্রজাতন্ত্র ভারী ও অনুতাপজনক জবাব দেবে বলে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মাজিদ ইবনুল রেজা। কাতারের বারজান গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক IRGC প্রধান মোহসেন রেজাই বলেছেন, ১৮ জুনের যুদ্ধবিরতি স্মারকের অধীনে লেবাননে ইসরায়েলের যেকোনো আগ্রাসন ও উত্তেজনামূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। এবং সুইজারল্যান্ডের বোর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকৃত ৪ পক্ষীয় আলোচনা বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইরানি গণমাধ্যম। বেরিফুস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আর জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন করে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে ইসলামী প্রজাতন্ত্র ভারী ও অনুতাপজনক জবাব দেবে বলে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মাজিদ ইবনুল রেজা। রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসান ঘটানো ঐতিহাসিক সমঝোতা বাস্তবায়ন নিয়ে দুই নেতা আলোচনা করেন। ১৯ জুন চূড়ান্ত হওয়া এই চুক্তির পরও ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থান বজায় রেখেছে উল্লেখ করে ইবনুল রেজা বলেন, বিশ্বাসঘাতক শত্রুর উপর কখনোই আস্থা রাখা হয়নি। চুক্তির কোনো ধারা লঙ্ঘিত হলে কঠোর ও অনুতাপজনক জবাব দেওয়া হবে। তিনি যুদ্ধকালীন সমর্থন ও মধ্যস্থতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান এবং বলেন, কঠিন সময়ে বন্ধুদের সংহতি ইরান কখনো ভুলবে না। একই সঙ্গে ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর সহ মুসলিম দেশগুলোকে নিয়ে ইসলামী বিশ্বের আঞ্চলিক নিরাপত্তা বলয় গঠনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি। জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধকে আগ্রাসনের বিরুদ্ধে অটল শিলা হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তাদের সংগ্রাম ইতিহাসে লিপিবদ্ধ হবে। উভয় পক্ষ গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানায়। আসিফ ইসরায়েলকে ক্যান্সার সদৃশ টিউমার আখ্যা দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যস্থতায় সম্পাদিত সমঝোতার মাধ্যমে ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের অবসান ঘটে। তবে সুইজারল্যান্ডে পরবর্তী আলোচনায় নতুন উত্তেজনা দেখা দেওয়ায় চূড়ান্ত সমাধানের পথ এখনও জটিল রয়ে গেছে। ইরান জোর দিয়ে বলেছে, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতেই হবে। কাতারের বারজান গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রাস লাফান শিল্পাঞ্চলের একটি প্ল্যান্টে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহতদের সংখ্যা ৫৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, লেক উইয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং সিভিল ডিফেন্স বিভাগের সদস্যরা যৌথভাবে নিখোঁজ ১৮ জনের সন্ধানে ব্যাপক অভিযান চালাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ হিসেবে একটি কারিগরি দুর্ঘটনা বা প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ঘটনাটি সত্ত্বেও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিস্ফোরণের ফলে স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বারজান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র কাতারের অভ্যন্তরীণ বাজারে গ্যাস সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই দুর্ঘটনা দেশটির জ্বালানি খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্ল্যান্টের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ শুরু করেছে। বিস্ফোরণের প্রভাব রাজধানী দোহা সহ আশেপাশের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে। দোহার একাধিক এলাকায় বাসিন্দারা রোববার সন্ধ্যায় অস্বাভাবিক কম্পন অনুভব করার কথা জানিয়েছেন, যা অনেকের কাছে ভূমিকম্পের মতো মনে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শক্তিশালী কম্পনের কথা উঠে এসেছে, যদিও কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও আলাদা কোনো সতর্কতা জারি করেনি। এদিকে উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত অংশে তল্লাশি অব্যাহত রেখেছে। নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কাতার সরকার পরিস্থিতির উপরে নিবিড় নজর রাখছে এবং উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই বলেছেন 18 জুনের যুদ্ধবিরতি স্মারকের অধীনে লেবাননে ইসরায়েলের যেকোনো আগ্রাসন ও উত্তেজনামূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ইসরায়েলি কর্মকাণ্ডের পেছনে ওয়াশিংটনের সমর্থন ও দায় রয়েছে এবং এ কারণে যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হবে। রেজাই বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে হওয়া সমঝোতার ভিত্তিতে লেবাননে জায়নবাদী শাসনের আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপের দায় যুক্তরাষ্ট্রের উপর বর্তায়। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হলে তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি সৃষ্টি হলে আমরা আমেরিকানদেরই জবাবদিহির মুখোমুখি করব। রেজাইর এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন অঞ্চল জুড়ে উত্তেজনা, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন এবং লেবাননকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তার বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইসরায়েলের পদক্ষেপকে তেহরান আলাদা কোনো বিষয় হিসেবে দেখছে না, বরং এর জন্য যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দায়ী মনে করছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন তেহরান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকৃত 4 পক্ষীয় আলোচনা বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে বলে স্থানীয় ইরানি গণমাধ্যমে উদ্ধৃত সূত্র জানিয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গঠিত এই কাঠামোতে ইরান, যুক্তরাষ্ট্র এবং 2 মধ্যস্থতাকারী দেশ অংশ নেয়, যেখানে পূর্বে স্বাক্ষরিত 14 দফা ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে 60 দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সূত্র অনুযায়ী বৈঠকটি স্থানীয় সময় দুপুর প্রায় 3টার দিকে শুরু হয় এবং প্রায় 1.5 ঘণ্টা চলার পর কূটনৈতিক পরামর্শের জন্য অর্ধ ঘণ্টার বিরতি নেওয়া হয়। এই সময় বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হুমকিমূলক ও অবমাননাকর মন্তব্যের পর ইরানি প্রতিনিধি দল 4 পক্ষীয় আলোচনায় পুনরায় অংশ নিতে অস্বীকৃতি জানায় বলে জানানো হয়। এরপরও কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে এবং পক্ষগুলোর মধ্যে বার্তা বিনিময় চালু থাকে, যদিও তা এখনও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। আলোচনার সময় ইরানি প্রতিনিধি দল সমঝোতা স্মারকের কিছু গুরুত্বপূর্ণ শর্তভঙ্গের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। বিশেষ করে একটি নির্দিষ্ট ধারার লঙ্ঘনের বিষয়টি তারা জোর দিয়ে তুলে ধরে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন, বিশেষ করে ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি এবং তেল রপ্তানির লাইসেন্স প্রদান দ্রুত করার দাবি জানায়। পারমাণবিক ইস্যুতে ইরান স্পষ্টভাবে জানায় যে তাদের মতে আলোচনা শুরু করার পূর্ব শর্ত হল স্মারকের 1, 4, 10 এবং 11 নম্বর ধারায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন। এ বিষয়ে অগ্রগতি না হলে পরবর্তী ধাপের আলোচনা শুরু করা সম্ভব নয় বলে ইরানি পক্ষ অবস্থান পুনর্ব্যক্ত করে। এদিকে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তান আলোচনা পুনরায় সক্রিয় করার চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। পুরো পরিস্থিতি এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও স্থায়ী সমাধানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সুইজারল্যান্ডে চলমান এই সংলাপ তাই আপাতত স্থগিত ও জটিল কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়েছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, ইসরায়েলি আগ্রাসন তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরিস্থিতি নিজেদের অনুকূলে ঘোরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। তিনি দাবি করেন, লেবাননে চলমান সংঘাতে প্রতিরোধ শক্তি তাদের অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে এবং চাপ ও ধ্বংসযোগ্য সত্ত্বেও তারা ভেঙে পড়েনি। তিনি আরও উল্লেখ করেন, ডেভাউল্ট স্ট্র নামের প্রতিরক্ষামূলক অভিযানের সময় প্রায় 10,000 বিমান হামলা চালানো হয়েছে। এত ব্যাপক সামরিক আক্রমণ ও ক্ষয়ক্ষতির পরও প্রতিরোধ আন্দোলন টিকে আছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, এই পরিস্থিতি প্রমাণ করে যে সামরিক চাপ দিয়ে প্রতিরোধকে দমিয়ে রাখা যায়নি। হিজবুল্লাহর অবস্থান সম্পর্কে তিনি বলেন, কোনো এমন সিজ ফায়ার বা যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয় যেখানে এক পক্ষ স্বাধীনভাবে সামরিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। তার মতে, প্রকৃত যুদ্ধবিরতি হতে হবে সম্পূর্ণ আগ্রাসন বন্ধের ভিত্তিতে, যেখানে আকাশ, স্থল ও সমুদ্রপথে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ থাকবে।
তিনি আরও শর্ত দেন যে দখলকৃত এলাকায় কোনো স্থায়ী সামরিক উপস্থিতি রাখা যাবে না এবং যে কোনো ধরনের অগ্রগতি, ধ্বংস বা সামরিক অনুপ্রবেশ বন্ধ করতে হবে। পাশাপাশি ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের পথও নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। আশুরা উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিলে দেওয়া এই বক্তব্যে তিনি বলেন, এমন যুদ্ধবিরতি যা প্রতিপক্ষকে সামরিকভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় সেটি আসলে আগ্রাসনেরই ধারাবাহিকতা। তাই এমন শর্তযুক্ত যুদ্ধবিরতি প্রতিরোধ আন্দোলন অতীতেও মেনে নেয়নি এবং ভবিষ্যতেও গ্রহণ করবে না। সব মিলিয়ে তার বক্তব্যে মূল জোর ছিল সম্পূর্ণ আগ্রাসন বন্ধ, দখলদারিত্বের অবসান এবং বাস্তব নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।